আজকের আলোচনার বিষয় জ্যোতিষশাস্ত্র মানুষকে কিভাবে উপকার করে, কিভাবে মানুষকে পথ নির্দেশ দেয়। আপনারা এর আগে দেখেছেন যে জ্যোতিষশাস্ত্র কিভাবে মানুষকে ঠকায়। মানুষকে আসলে জ্যোতিষশাস্ত্র ঠকায় না, ঠকায় জ্যোতিষশাস্ত্রকে ব্যবহারকারী ব্যক্তি। তো আজকে আমি দেখাবো যে জ্যোতিষশাস্ত্রের জ্ঞান মানুষকে কিভাবে উপকার করতে পারে। যে ব্যক্তি এই জ্ঞানকে ধারণ করতে পারে, যে ব্যক্তি এই জ্ঞানের সহায়তা নিতে পারে, তারা অবশ্যই এর দ্বারা উপকৃত হয়। তা আমি আপনাদেরকে এর উপকারের দিক এক এক করে তুলে ধরছি। আপনারা ধৈর্য ধরে শুনবেন, যাদের এই জ্যোতিষশাস্ত্রের পথনির্দেশ সম্বন্ধে সন্দেহ আছে। দেখেন, ধরে নেন আপনি হঠাৎ করেই বিয়ে করে ফেললেন, হঠাৎ করেই। কিন্তু দেখবেন যখন যখন কোনো সমস্যা হচ্ছে, আপনার বিবাহিত জীবনে কোনো সমস্যা হচ্ছে, আপনি ওই হরস্কোপটা, আপনার জন্মছক, আপনার হরস্কোপ আপনি কোনো অ্যাস্ট্রোলজারের কাছে নিয়ে যাবেন। আপনি কিছু বলবেনও না, তাকে কিছু বলবেন না, আপনি শুধু তাকে আপনার হরস্কোপটা দিবেন আর হচ্ছে আপনার হাতের ছবিগুলো দিবেন। ঠিক আছে, এইটাই খালি দিবেন, আর কোনো কিছুই দিবেন না। দেখবেন উনি ঠিকই কিন্তু আপনার যে হরস্কোপে সমস্যা আছে সেটা কিন্তু উনি ঠিকই বের করে দিতে পারবে। তাহলে উনি কিভাবে জানলো বলেন? আপনি তো ওনাকে কিছু বলেননি, আপনি আপনার হরস্কোপটা ওনাকে দিয়েছেন এবং হাতের ছবিটা দিয়েছেন। এতে করে উনি এইটা খুঁজে বের করে ফেলতে পারছে। তো জ্যোতিষশাস্ত্র এই যে দেখেন, ভুলটা বা দোষটা কিন্তু ধরতে পারলো। এখানে কোথায় কি প্রবলেম আছে সেটা কিন্তু ঠিক ধরতে পারলো। তো এইটা ধরলো কিভাবে? নিশ্চয়ই এর ভিতরে কোনো অলৌকিক বিষয় আছে, যা তিনি আপনার বিষয়ে কিছু না জেনেও সেটা ধরতে পারছে। তাহলে এটা যদি ধরতে পারে, তাহলে কি আপনার বিবাহিত জীবনে ভবিষ্যতে সমস্যা আসবে? এটা কি এই শাস্ত্র বলতে পারতো না? পারতো কি না? যে ব্যক্তি বা যে শাস্ত্র, আমি শাস্ত্রের কথা বলবো, ব্যক্তির কথা না বলি, যে শাস্ত্র কোনো কিছু ঘটে যাওয়ার পরে কিছু না জেনেও সমস্যাকে আইডেন্টিফাই করে ফেলতে পারে, সেই শাস্ত্র কি আপনার ভবিষ্যতে কোনো কিছু ঘটবে সেই বিষয়ে আপনাকে পথ নির্দেশ দিতে পারে না? অবশ্যই পারে। তো যে ব্যক্তি ভবিষ্যৎ নিয়ে চিন্তিত থাকে, অর্থাৎ সিদ্ধান্ত নিতে পারে না, সেই ব্যক্তি যদি জ্যোতিষশাস্ত্রের হেল্প নেয়, অর্থাৎ আমি বিবাহ করতে চাই, তো এই বিবাহ এই সময়ে করা উচিত কি না, অথবা আমি যে বিবাহটা করতে চাচ্ছি, যে ব্যক্তির সাথে করতে চাচ্ছি, সেই ব্যক্তিটা আমার জন্য সঠিক কি না। কারণ ওই মুহূর্তে কোনো কিছু সঠিক মনে হলেও ভবিষ্যতে দেখা যায় তার নেতিবাচক অনেক প্রভাব পড়া শুরু করে দেয়। কারণ মানুষের দশা অন্তর্দশা চেঞ্জ হয়, মানুষের হাতের রেখা চেঞ্জ হয়, সময় পরিবর্তিত হয়, মানুষের কর্মকাণ্ড পরিবর্তিত হয়, এবং আমরা সাময়িকভাবে কারোর সাথে মিশে যে আচার আচরণ প্রত্যক্ষ করি, ওগুলো আসল আচরণ না, ওটা তার অভিনয়। তাহলে আপনি কিন্তু তাকে জানতেই পারছেন না এর ভিতরে প্রতারণা আছে কিনা। আপনি কিছু জানতে পারছেন? কিচ্ছু জানতে পারেন না আপনি। তাহলে এই যে লটারি কাটার মতন একটা ঝাঁপ দেওয়া, কোথাও ভালো হয়ে গেলে গেল, না গেলে না গেল। অনেকেই তো এই অন্ধবিশ্বাস করে যে বিবাহ হচ্ছে সৃষ্টিকর্তার হাতে বিবাহ। তো বিবাহ যদি সৃষ্টিকর্তার হাতেই হয়, তা আপনি বিবাহ করার জন্য এত মরিয়া কেন? এটা তো অটোমেটিক্যালি আপনার জীবনে ঘটে যাবে, তাই না? অ্যাক্সিডেন্টালি ঘটে যাবে। তা আপনি নিজে খুঁজে বাবা মা লোকজন পাঠিয়ে ইনডিরেক্টলি করে এগুলো করেন কেন? যদি আপনি এইটাই মনে করেন, এগুলো এগুলো ভুয়া কথা। আমাদের কোনো কিছুই সৃষ্টিকর্তার অনুমতি ছাড়া ঘটে না, কোনো কিছুই না। আপনি যে টয়লেটে যাবেন সেটাও সৃষ্টিকর্তারই অনুমতি রয়েছে সেখানে, বা সৃষ্টিকর্তার ইচ্ছা রয়েছে। আমি এই বিষয়েও দু একটা কথা বলি, যেহেতু এই বিষয়ে এসে গেলো। আমি সেই দিন ওয়াশরুম থেকে আসলাম, আসার কিছুক্ষণ পরে পেটের ভিতর হঠাৎ ব্যথা করছে। তা আমি একজনের সাথে ফোনে কথা বলছিলাম, ফোনটা রাখলাম, শেষ করলাম কথা করে বের হয়েছি। বের হয়েই দেখি ঘরের সামনে, মানে কবুতরের ঘরের সামনে একটা কবুতর দাঁড়িয়ে আছে। আমি দেখে তো অবাক, এত রাত বাজে, তখন প্রায় 12টা 12:30 হবে।
এই সময়ে এখানে কবুতর দাঁড়িয়ে, আমি যদি ওখানে না থাকতাম, মানে ওখানে যদি আমি উপস্থিত না হইতাম, তাহলে তো ওই কবুতরের তো ওই দিনই শেষ, মানে ওই রাত আর তার পার হতো না, কারণ কোনো কিছুতে তাকে ধরে নিয়ে যেত। তো দেখেন, এরকম নানান বিষয় আছে কাকতালীয় যা আপনার সাথে ঘটে থাকে, যেখানে আপনি উপস্থিত হয়েছেন এবং তার প্রাণ রক্ষা হয়ে গেছে। এরকম নানান কিছু আপনার সাথে ঘটে, সেটাকে প্রবলেম মনে করা যাবে না। অনেক অনেক প্রবলেমই প্রবলেম না, অনেক দণ্ডই দণ্ড না, কারণ সেই দণ্ড যদি ব্যক্তিকে সংশোধন করে তাকে তো দণ্ড বলে না, তাকে তো প্রেম বলে। এই কনসেপ্টটা বুঝতে হবে। তো যাই হোক, আমি যে বিষয়ে কথা বলছিলাম সেই বিষয়ে ফিরে আসি। আপনারা জ্যোতিষশাস্ত্রের হেল্প নিয়ে কিভাবে ভালো করতে পারেন, দেখেন অনেকেই এ বিষয়ে খুব ভালো জানে, মানে জানে বলতে মানে এর এর প্রভাব জানে, এর এর শক্তি সম্পর্কে জানে। এই কারণে দেখবেন অনেকেই কি করে, সন্তান ধারণ কখন করলে ভালো হবে সেটা আগেই সেটা নিয়ে চিন্তিত থাকে এবং সেই বিষয় নিয়ে আগেই পদক্ষেপ নেয়। কখন বিবাহ করব, কখন সন্তান নেব, সন্তান নিলে তার নাম কিভাবে রাখব, তারপরে হচ্ছে কি নামের বানান হলে ভালো হয়, আমি একটা ফোন নাম্বার ব্যবহার করব, সেই নাম্বারটা কেমন হলে ভালো হয়, আমি যে পেশা নির্বাচিত করতে চাই জীবনে সেই পেশাটা কোন দিক থেকে হলে ভালো হয়, আমার জীবনের লক্ষ্য কী, আমার জীবনের মানে আমার জীবনে আমি কি কি পাবো আর কি কি হারাবো, এই সম্পর্কে নানান প্রশ্নের উত্তর কিন্তু অ্যাস্ট্রোলজি দিতে পারে, খুব সহজভাবেই দিতে পারে। এটাই তো এর ক্ষমতা। এখন কিভাবে দেয় আমি আপনাকে দু একটা উদাহরণ দিই, তাহলে আপনি খুব ভালো বুঝবেন। আপনার যে জন্মছক, এটা কিন্তু সত্যিকারের জন্মছক হতে হবে। সত্যিকারের জন্মছক বলতে আমি বোঝাচ্ছি, অনেকেই আনুমানিক করে, আনুমানিক হলে হবে না, অ্যাকুরেট হতে হবে। জন্মছকের টাইম সব কিছু অ্যাকুরেট হওয়া চাই। তাহলে দেখেন আপনার লগ্ন ঘরে কোনো গ্রহ আছে কি নেই। যদি আপনার লগ্ন ঘরে গ্রহ থাকে, সেই গ্রহটা যদি ভালো গ্রহ হয়, আপনার পক্ষের গ্রহ হয়, লগ্ন সাপেক্ষে আপনার জন্য শক্তিশালী গ্রহ হয়, তাহলে নিশ্চিত থাকেন যে এ আপনার স্বাস্থ্যকে অনেক সুরক্ষা দেবে। আমি দেখেছি যাদের লগ্নে শক্তিশালী গ্রহ সংযোগ তৈরি থাকে তাদের আয়ু রেখা অত্যন্ত শক্তিশালী থাকে, অত্যন্ত শক্তিশালী, এবং তার আয়ু কেবল যে শক্তিশালী থাকে তা না, আমি দেখে অবাক হই যে এই আয়ু রেখা অনেক ক্ষেত্রে ডাবল হয়। আয়ু রেখার পাশ দিয়ে মার্শাল রেখা থাকে, অনেক ক্ষেত্রে আয়ু রেখাটাই ডবল, মানে ওই আয়ু রেখা একটা না দুটো। আপনি কি মনে করেন যে এই জিনিসটা কি একটা মানুষ কি নিজে তৈরি করতে পারে? এইটা অটোমেটিক্যালি তার জন্মের আগে থেকে কিন্তু সেট। তার মানে এর থেকে প্রমাণ হয়েই যায় যে এটা তার কর্মফল অথবা তার পূর্বজন্মের কর্মফল। এখন সে তো জন্মেছে মাত্র, তার কর্মফল তো পূর্বজন্মের কর্মফল ছাড়া সম্ভব না, অথবা পূর্বপুরুষের কর্মফল ছাড়া এটা কিন্তু কোনোভাবেই সম্ভব না, ঠিক কি না? তাহলে আপনি যে আয়ুটা পাচ্ছেন, এই আয়ুটা এইভাবে ভাবার কারণ নেই যে এই আয়ুটা আমি আমার মানে যে কোনোভাবে পেয়ে গেছি, লটারির মাধ্যমে পেয়ে গেছি। বিষয়টা তো মোটেও এমন না। আপনার আয়ু নির্ভর করে আপনার জন্মছকের গ্রহ অবস্থানের উপর, লগ্নের গ্রহ অবস্থানের উপর, চন্দ্র পীড়িত আছে কি না, রবি পীড়িত আছে কি না, এগুলোর উপর নির্ভর করে। এছাড়া আপনার মায়ের যদি স্বাস্থ্য ভালো না হয়, আপনার মা, আমি কিন্তু পূর্বপুরুষ বলেছি, আপনার মায়ের স্বাস্থ্য যদি ভালো না হয়, আপনার স্বাস্থ্য ভালো হওয়ার সম্ভাবনা খুবই কম, খুবই কম। লগ্ন ঘর থেকে 6 নম্বর ঘরে বা 8 নম্বর ঘরে বা 12 নম্বর ঘরে যদি লগ্নবতী থাকে, তাহলে তার স্বাস্থ্য ভালো হয় না। আমার লগ্নবতী 12 নম্বর ঘরে আছে, তার কারণে প্রতিনিয়ত আমাকে মেডিটেশনের সাথে থাকতে হয়, না হলে আমার শরীর স্বাস্থ্য আমি কখনো ধরে রাখতে পারি না। কারণ লগ্নবতী 12 নম্বর ঘরে আছে, তার মানে এইটা আস্তে আস্তে ব্যয় হবে, মানে শরীর ব্যয় হয়ে যাবে, শরীর ক্ষয় হয়ে যাবে। এই জন্য শরীরকে ধরে রাখার জন্য এনার্জি প্রয়োজন হয়, আধ্যাত্মিক এনার্জি প্রয়োজন হয়। আর তাছাড়াও আমি যার সাথে আছি, আমি যে অ্যাস্ট্রোলজির সাথে আছি, এইটাই একটা নিজেই একটা এনার্জি। এইটাকে ধরে রাখার জন্য এর চেয়ে বড়ো এনার্জি ছাড়া সম্ভব না। অর্থাৎ এই যতক্ষণ পর্যন্ত আমি এই মেডিটেশনের সাথে আছি, প্রাণায়ামের সাথে আছি, আমার কোনো রোগ ব্যাধিতে কিছুই করতে পারবে না, এটা আমি জানি। তো এই যে আমার 12 নম্বর ঘরে এই লগ্নবতীর অবস্থানই কিন্তু আমাকে বাস্তবে এই পথে নিয়ে এসেছে। আমার লগ্নবতী যদি 6 নম্বর ঘরে থাকতো, তাহলে কিন্তু আমি রোগ ব্যাধিতে পীড়িত থাকতাম।
আমার লগ্নপতি যদি অষ্টম ঘরে থাকতো, আমার শরীর স্বাস্থ্য কিন্তু অনেক শুকনা হতো। তাহলে এই যে লগ্নপতির 6, 8 বা 12তে অবস্থান বা নিজের ঘরে বা যে কোনো ঘরে অবস্থান, এইটা দেখে কি একজন যে অ্যাস্ট্রোলজিকে ভালো জানে সে কি বলতে পারে না যে আপনার শরীর স্বাস্থ্য কেমন যাবে, আপনার কি করা উচিত? এটা কি বলতে পারে না? পারে। তো জ্যোতিষশাস্ত্র কিন্তু পথ নির্দেশ আপনাকে দিচ্ছে। এখন আপনি কি করবেন? আপনার যদি 6, 8 বা 12তে লগ্নপতি থেকে থাকে এবং লগ্ন যদি স্ট্রং না হয়, তাহলে কিন্তু আপনার বিবাহিত জীবনে এমন কোনো ব্যক্তিকে বিবাহ করা উচিত না যার সাথে শারীরিক মিলনটা আপনার বেশি হয়। এমন ব্যক্তিকে কখনোই আপনার বিবাহ করা উচিত না। শারীরিক মিলন যত বেশি হবে, আপনার এনার্জি আপনার শরীর থেকে তত বের হয়ে যাবে। আপনি আপনার শক্তি, সামর্থ্য সব কিছু তো হারাবেনই, রোগ ব্যাধি আপনাকে ঘিরে ফেলবে। আপনার জীবন মনে করেন দুর্বিষহ হয়ে যাবে। আপনারা আমি যা বললাম একটু মিলিয়ে দেখবেন, হুবহু মিল পাবেন যে যাদের জন্মছকে এরকম গ্রহ সংযোগ আছে। এটা তো আমি কারোর হরস্কোপ দেখছিও না, এটা জাস্ট একটা জ্ঞান, এবং এটা সবার সাথেই মিলবে, কারণ জ্ঞান সর্বদা সত্য কথাই বলে, প্রতি ক্ষেত্রেই তা একই হয়ে থাকে। তাহলে এই যে দেখেন, আমি আমার জন্মছকের লগ্নপতিকে দেখে আমি বুঝবো যে আমার জীবন কোন দিকে যাবে। আমার জন্মছকে লগ্ন ঘরে গ্রহ আছে মানে আমার স্বাস্থ্যকে দিয়ে দেওয়া আছে। আমি পূর্বজন্ম বা পূর্বপুরুষের কর্মের প্রভাবে আমি স্বাস্থ্যকে পেয়ে গেছি, তার মানে আমার স্বাস্থ্য নিয়ে কোনো টেনশন নেই। আমার দ্বিতীয় ঘরে ভালো গ্রহ আছে বা খারাপ গ্রহ আছে, যাই থাকুক, ভালো গ্রহ সংযোগ আমাকে সম্পদ মানে জন্মের পরে আমি সম্পদ পেয়ে বসে আছি। আমি তো অর্জনই করি নাই, কিন্তু সম্পদ পেয়ে গেলাম। এটা কিভাবে সম্ভব? নিশ্চয়ই পূর্বজন্ম বা পূর্বপুরুষের কর্মের প্রভাব আমি পাচ্ছি, মানে এটা যে সত্য সেটাও কিন্তু প্রমাণ হয়ে যাচ্ছে এখান থেকে। তাহলে আমি ওটা পেয়ে গেলাম। তাহলে মানে আমার আমার সম্পদ লাভ নিয়ে আমার কোনো চিন্তা নেই। সম্পদ লাভ নিয়ে যদি আমার কোনো চিন্তা না থাকে, তাহলে আমি তাহলে আমার কাজটা একটু ভিন্ন ধারার না। আমার সাধারণ মানুষ কি করে? কাজ করে, সম্পদ অর্জন করে। আমার তো সম্পদ দিয়েই দেওয়া আছে, তার মানে তার পরের স্টেপ, অর্থাৎ সেই ব্যক্তিরা এরপরে যে কাজগুলো করতো, আমার কাজ কিন্তু তাই হয়ে গেল, আপনার কাজ কিন্তু তাই হয়ে গেল। এটা বুঝতে হবে যে আমার জন্মছক কী বলছে, আমার জীবনের লক্ষ্য কী। এটা জানতে গেলে এই অ্যাস্ট্রোলজি কতটা হেল্প করে একজন মানুষকে, যে তার জীবন কোন দিকে যাবে। আমার সম্পদ দেওয়া আছে মানে আমাকে কিন্তু হাই লেভেলের কোনো কিছু করানোর জন্য আমাকে তৈরি করা হয়েছে। আমার জন্ম ওই কারণে হয়েছে। এটা কিন্তু এখান থেকে স্পষ্ট হয়ে গেল। এইবার আমি তৃতীয় ঘরে যাব। আমি দেখছি তৃতীয় ঘরে ভালো গ্রহ আছে, ধরে নেন। তো তৃতীয় ঘরে যদি গ্রহ থাকে, তার মানে আমার প্রচেষ্টা বলকে অনেক করে দেওয়া রয়েছে, তার মানে আমার এনার্জি অনেক বেশি। আমার এনার্জি যদি অনেক বেশি হয়, তাহলে আমি তো আর বসে বসে কাজ করব না, তাই না? আমার এনার্জি বেশি, শুয়ে বসে কাজ তো আমি করব না। নিশ্চয়ই আমাকে অনেক অনেক পরিশ্রম করানোর জন্য উদ্বুদ্ধ করা হয়েছে এখানে। এরকম বিষয় আসলো না? আমাকে উদ্বুদ্ধ করানো হবে, এবং সেই উদ্বুদ্ধ হয়েই কিন্তু আমি অনেক কিছু করব জীবনে। আমার ভিতরে ইন্সপাইরেশন থাকবে। আমি ইন্সপাইরেশনের কারণে আমি অনেক কিছু করতে পারবো, অনেক রকমের সুযোগ সুবিধা আমার জীবনে আসবে, এবং তারই প্রভাবে সেই কর্মগুলো কিন্তু মানুষের জীবনে উপকার করবে। তার জন্যই কিন্তু আমাকে এই এনার্জিটা, আমার প্রচেষ্টা বল, আমার শক্তি, আমার হাত যশ, এরকম নানান কিছু আমাকে দিয়ে দেওয়া রয়েছে। তাহলে এইটা যদি আগেই দিয়ে দেওয়া থাকে, তাহলে আমি কি এটা বুঝতে পারছি না যে আমার জীবনে কিন্তু অনেক কাজ করতে হবে, মাঠ পর্যায়ে আমাকে অনেক কাজ করতে হবে মানুষের জন্য? এটা তো বুঝতে পারলাম। তা এটা যদি আমি জেনেই ফেলি, তাহলে তো আমি আমার শক্তিই জেনে গেলাম। তার মানে আমার জীবনে আমার লক্ষ্যকে আমাকে কী করতে হবে, এটা কিন্তু বুঝতে পারলেন। আচ্ছা, চতুর্থ ঘরে যদি কারোর ভালো গ্রহ থাকে, ভালো গ্রহ সংযোগ থাকে, তাহলে কিন্তু তার জীবনে বাড়ি গাড়ি, টাকা পয়সা, জমি জমা, এইগুলো কিন্তু অটোমেটিক্যালি তার জীবনে চলে আসে, এমনিই আসে। এখন সেইটাই যদি অটোমেটিক্যালি আসে, তাহলে তার কাজটা কি আসলে? মানে মানুষ তো জীবনে সুখ শান্তি, বাড়ি গাড়ি এগুলো করতে চায়, কিন্তু সে তো ওইটা অটোমেটিক্যালি জন্মসূত্রেই পেয়ে গেল। তো ওইটা যদি জন্মসূত্রে পায়, তাহলে তার অন্য কাজ, নিশ্চয়ই অন্য কাজ। মানে সেই যদি জন্মকালীনই সুখ সুবিধা পেয়ে যায়, তাহলে অন্যের জীবনে সুখ সুবিধা দেওয়াই তার জীবনের লক্ষ্য হবে, এরকম কিছুই বোঝাচ্ছে। তো এইটাই আর কি। এখন যদি পঞ্চম ঘরে কোনো ভালো গ্রহ সংযোগ থাকে, তাহলে কি করতে হবে? পঞ্চম ঘরের গ্রহ সংযোগ সাধারণত মানুষের বুদ্ধি বিবেচনার বিষয়ে প্রভাব ফেলে। দেখা যায় যে পঞ্চম ঘরে যে গ্রহ সংযোগ আছে, সেই গ্রহ সংযোগের প্রভাবে মানুষ হচ্ছে অন্যকে জ্ঞান বুদ্ধি দেওয়ার পরিকল্পনা করে। দেখা যায় যে পঞ্চমে ধরে নেন একটা শুভ গ্রহ আছে, তো পঞ্চমে শুভ গ্রহ কী করবে? অন্যের
অন্যের বুদ্ধিকে প্রভাবিত করবে। নিজের বুদ্ধি তো প্রভাবিত হবেই, কিন্তু অন্যের বুদ্ধিও প্রভাবিত হবে। এক্ষেত্রে দেখা যাচ্ছে যে একজন মানুষ একটা বিষয় কোনোভাবেই বুঝতে পারছে না, কোনোভাবেই তাকে বোঝানো গেলই না। সেই ক্ষেত্রে যার পঞ্চমে গ্রহ আছে, ভালো গ্রহ আছে, সে চাইলে তাকে বোঝাতে পারে, সে চাইলে তাকে প্রভাবিত করতে পারে, এটা সম্ভব। তার মানে পঞ্চমে যার গ্রহ থাকে সে কিন্তু অত্যন্ত শক্তিশালী। সরাসরি সে মস্তিষ্কে আঘাত করতে পারে, সরাসরি মস্তিষ্কে সেট আপ চেঞ্জ করে দিতে পারে। তাহলে এই ব্যক্তি যদি নিজের মস্তিষ্ককে মস্তিষ্ককে প্রভাবিত করার জন্য, মস্তিষ্কের সেট আপকে অত্যন্ত শক্তিশালী করার জন্য কাজ না করে, তাহলে কীভাবে হবে? অর্থাৎ তার জীবনের লক্ষ্য কী? তার জীবনের লক্ষ্য হচ্ছে মোটিভেশনের মাধ্যমে, স্পিচের মাধ্যমে অন্যের জীবনকে প্রভাবিত করা, অন্যের জীবনকে গাইড করা, যারা ভুল পথে চলে যাচ্ছে, এটা হচ্ছে তার কাজ। এবং সে যদি এটা না জানে, সে এটা জানেই না, সে অন্য সবার মতন জীবন পার করছে। এই জন্যই একসময় এসে বলে যে আমি তো জীবনে কিছু করতে পারলাম না। করবেন কিভাবে? আপনাকে যা দেওয়া রয়েছে জন্মকালীন, আপনি তো সেটা জানেননি, যার কারণে দেখা যায় যে অনেকেই এই বুদ্ধিটাকে কি করে, তার এই মস্তিষ্কে তো আর থেমে থাকতে পারে না, কারণ মস্তিষ্কের ঘরে গ্রহ আছে। তখন কি করে, জুয়া খেলছে, তাস খেলছে, তারপরে হচ্ছে গেম খেলছে, মানে কি বলবো, যা করলে সময় নষ্ট হয় এবং মস্তিষ্ক ব্যস্ত থাকে সেরকম কাজ করবে। দেখা যাচ্ছে সারাদিন দাবা খেলছে। দাবাকে তো আমি খুবই পছন্দ করি, কিন্তু উদ্দেশ্যহীনভাবে দাবা খেলা, কি কারণে খেলছি সেটাও আমি জানি না, সময়টা পার করে দিচ্ছি। তো মস্তিষ্কের ঘরে কারো গ্রহ থাকলে সেটাকে নিয়ন্ত্রণ করা খুব জরুরি, এবং কি কাজে সেটা ব্যবহার করতে হবে এবং তার জীবন উদ্দেশ্য, এটা যদি না জানে তার জীবন ধ্বংস হয়ে যাবে। এটা মনে রেখে, জীবন ধ্বংস হয়ে যাবে তার। তো পঞ্চম ঘরের শক্তি দেখলেন আপনি। ষষ্ঠ ঘরে যদি আপনার কোনো গ্রহ থেকে থাকে জন্মকালীন, তাহলে দেখবেন সেটা আপনার রোগ ব্যাধি, শুভ গ্রহ যদি ষষ্ঠপতি ধরেন ষষ্ঠেই আছে, তাহলে আপনি রোগ ব্যাধি, ফাড়া, রিপু সমস্ত কিছু থেকে মুক্ত থাকবেন। অর্থাৎ আপনার সাথে শত্রুতা করে কেউ কখনো পারবে না, তার অটোমেটিক্যালি ক্ষতি হয়ে যাবে, কারণ ওই শক্তি আপনাকে দেওয়া আছে, যা আপনার বিরুদ্ধে কেউ দাঁড়াতেই পারবে না, শত্রুর উপর জয়লাভ করবেন আপনি। তার মানে আপনার ওই বিষয়ে কোনো ভয় নেই। তাহলে আপনি রাজনীতিতে, পলিটিক্সে বা এমন কোনো ক্ষেত্রে থাকেন যেখানে শত্রুর বিরুদ্ধে আপনাকে দাঁড়াতে হয়, সেই ক্ষেত্রে কিন্তু আপনি জয়লাভ করছেন, তাহলে ওই জায়গাটা কিন্তু আপনার জন্য। এছাড়াও যদি আপনি এমন কোনো কিছু করেন যেখানে আপনার ফ্যামিলির রোগের বিরুদ্ধে কাজ করতে হয়, ঋণের বিরুদ্ধে কাজ করতে, বা যে কোনো কিছু, মানে যে কোনো বিপদ আপদ কাটানোর জন্য আপনি কিন্তু একটা কবচ হিসেবে কাজ করছেন। আপনি যার পক্ষে দাঁড়াবেন তারই কিন্তু ভাগ্য খুলে যাবে। তো ষষ্ঠ ঘর এতটাই শক্তিশালী ঘর, এমনকি দ্বাদশ ঘরও এরকম একটা শক্তিশালী ঘর। তো যাই হোক, সপ্তমে আমি যাব। সপ্তম ঘরে যদি শক্তিশালী গ্রহ থাকে, তার মানে কিন্তু তার জীবনে ব্যবসায়িক ক্ষেত্রে বা কারোর সাথে পার্টনারশিপে বা কারোর সাথে একসাথে থাকলে, যেটাকে আমরা বিবাহ বলে থাকি, যেভাবেই হোক, লিভ টুগেদার বা যাই হোক, যার সাথেই আপনি থাকবেন, পার্টনারশিপ আর কি মূলত, ওইটা কিন্তু আপনার জীবনে অত্যন্ত শুভ প্রভাব নিয়ে আসবে। এখন আপনি যদি জেনে ফেলেন, মনে করেন যে বিবাহ করলেই জীবন উন্নতি, মানে পরেরটা পেয়ে যাচ্ছি, পরের উপর খবরদারি করার শক্তি তৈরি হচ্ছে লিগ্যালি, তার মানে ওইভাবে বিবাহ করে নিয়ে ভাগ্য খুলে নিব, এইটা কিন্তু ফালতু কথা। বিবাহ করলে ভাগ্য খোলে না, বিবাহ করলে ভাগ্য ধ্বংস হয়ে যায় অনেকের। তা আমি বোঝাতে চাচ্ছি যে সপ্তম ঘরের অবস্থা কি আপনার। সপ্তম ঘর যদি ভালো না থাকে, সপ্তমপতি যদি নেগেটিভ ঘরে অবস্থান করে, সপ্তমে যদি নেগেটিভ গ্রহের দৃষ্টি আসে, তাহলে তার তো বিবাহ করা উচিতই না। খুব সাবধান এই ব্যাপারে, খুব সাবধান থাকতে হবে, না হলে বিপদ আছে। আপনার যদি অষ্টম ঘরটা শক্তিশালী থাকে, তাহলে আপনি আপনার আয়ুকে প্রাপ্ত করছেন, এবং আয়ু শক্তিশালী থাকলে কিন্তু আপনি নানা রকম রিস্কি কাজে কিন্তু হাত দিতে পারছেন। অর্থাৎ যে সমস্ত কাজ অন্যরা করতে সাহসই পায় না, সেখানে কিন্তু আপনার কিছু হবে না, কারণ আপনার আয়ু ডাবল করে দেওয়া আছে বা আয়ু শক্তিশালী করে দেওয়া আছে। জন্মকালীন আপনার আয়ু সেফটির জন্য ওখানে গ্রহ রয়েছে, তাহলে আপনার আয়ু বিপদে পড়ে যায়, সেরকম কাজে আপনাকে থাকতে হবে, কারণ ওখানে আপনার কিছু হবে না। আপনার যদি নবম ঘরে গ্রহ থাকে, তার মানে আপনি ভাগ্যবান, আপনার ভাগ্য আপনার সঙ্গ দেয়, তাহলে আপনি কিন্তু ধর্মজ্ঞান অবশ্যই অর্জন করবেন, তাহলে আপনার ভাগ্য আরও শক্তিশালী হবে। তো আপনি তখন যে সমস্ত কাজই করতে যাবেন, দেখবেন ভাগ্য আপনাকে সঙ্গ দিচ্ছে খুব। তা এই যে নানান বিষয় আমি কথা বলছি, কর্মঘরে গ্রহ আছে মানে কর্ম অতি তাড়াতাড়ি পেয়ে যাচ্ছি, অনেকেই দেখবেন অতি তাড়াতাড়ি অল্প সামর্থ্য নিয়েই ভালো ভালো কর্ম করে ফেলে। এখন এই যে কর্মগুলো সে করে, অন্যরা ভাবে যে কীভাবে সে পেয়ে যায়, আমরা একই সাথে পড়াশোনা করেছি, তার যে এমন বিরাট সামর্থ্য তা তো না, তাহলেও মানে এত অল্প সামর্থ্য নিয়েই বা সে কী করে ভালো করে ফেলছে, তো এরকম প্রশ্ন কিন্তু আসে। তো সেই ক্ষেত্রে
সেই ক্ষেত্রে এই যে কঠিন প্রশ্ন, এই কঠিন প্রশ্নের উত্তর কিন্তু অ্যাস্ট্রোলজি খুব সহজভাবেই দিতে পারছে। এখন এখানে এই প্রশ্নের উত্তর আমি কিন্তু আপনাদের এতক্ষণ করে ব্যাখ্যা দিলাম, এবং 11 নম্বর ঘরে আমি যাব। 11 নম্বর ঘরে আপনারা দেখতে পাচ্ছেন, সেখানে যদি কোনো গ্রহ থেকে থাকে, ধরে নেন আপনাদের 11 নম্বর ঘরে গ্রহ আছে, তার মানে আপনার আয়ের ক্ষেত্র ভালো হয়ে গেল। আয়ের ক্ষেত্র ভালো হলে কি হচ্ছে, আয়ের ক্ষেত্রে অনেক বেশি গ্রহ আছে মানেই হচ্ছে আপনার আয়, জন্মকালীন গ্রহ নক্ষত্রের প্রভাবে আপনার আয় কিন্তু প্রচুর হবে। আয়ের ঘরে গ্রহ আছে। এখন এই যে আয়টা আপনার বৃদ্ধি পেয়ে গেল, সেই আয় আপনার অবাক হওয়ার কারণ নেই যে আপনি নিজে কিছু করে ফেলেছেন, না, আপনাকে অগ্রিমভাবেই আপনার এগুলো আপনাকে দিয়ে দেওয়া আছে, যার কারণে আপনি এগুলো করছেন। মানে যা দেওয়া আছে আপনি তাই কিন্তু করছেন, বিশেষ কিছু না। কিন্তু এই রহস্যকে তো আপনি জানেননি যে আমার সাথে আমি এত কিছু আয় করতে পারছি কিভাবে, যেটা অন্যরা পারছে না। অল্প বয়সে এত কিছু আমি পেরে যাচ্ছি, এত সুযোগ আমার জীবনে কিভাবে আসছে, এইগুলো আপনাকে দিয়েও দেওয়া আছে, তাই কারণে আপনি এগুলো পেয়ে যাচ্ছেন। কিন্তু এই যে রহস্য, যে কারো কারো আয় এত বেশি, কারো কারো আয় এত কম, কেন, এর কারণের ব্যাখ্যা এই জ্যোতিষশাস্ত্রই দিয়ে থাকে। এরপরে আমরা যদি 12 নম্বর ঘরটাই যাই, 12 নম্বর ঘর হচ্ছে আমাদের মোক্ষ ঘর বা ব্যয়ের ঘর। তো মোক্ষ ঘর বা ব্যয়ের ঘরে যদি গ্রহ থাকে, তাহলে আপনার জীবনে ওই জিনিসগুলো ব্যয় করতে হয়, দান করে দিতে হয়। অন্যের জীবনে ওই জিনিসগুলো মানে দান করে দিতে হয়। এখন ধরেন সেখানে কোনো বিশেষ কোনো গ্রহ আছে, ধরে নেন সেখানে মঙ্গল আছে। এখন মঙ্গল দ্বাদশ ঘরে অবস্থান করছে, তাহলে দ্বাদশের মঙ্গল কি করবে, ওই মঙ্গলটা কোন কোন ঘরের অধিপতি সেটাকে আগে আপনাকে জানতে হবে। মঙ্গলের প্রভাব যদি আপনি জানতে পারেন, তাহলে দেখবেন যে আপনি কোন কোন জিনিসগুলো জীবনে ব্যয় করছেন সেটা বুঝতে পারবেন। ধরে নেন আপনি মামলা মোকদ্দমায় ফেসে গেলেন, গিয়ে অর্থ ব্যয় করলেন, মঙ্গল দ্বাদশে আপনাকে শক্তি ব্যয় করতে হতে পারে, আপনাকে সামর্থ্য ব্যয় করতে হতে পারে, মানসিক বল ব্যয় করে দিতে হতে পারে। মানে এগুলো আপনি মানে এগুলো আপনার আছে। যেমন মহাভারতে পাণ্ডবদের এনার্জি ছিল, শক্তি ছিল, সামর্থ্য ছিল, তবুও তাদেরকে কিন্তু শক্তিহীন পরিস্থিতির ভিতর দিয়েও যেতে হয়েছে, যে তার কোনো শক্তিই নাই, সে আবদ্ধ। এরকম মঙ্গল দ্বাদশে, তার মানে আপনার অনেক কিছু ব্যয় করতে হবে। ব্যয় বলতে এই ব্যয়টা পরিস্থিতিও আপনাকে দিয়ে করিয়ে নিতে পারে, আবার আপনিও এই ব্যয়গুলো করতে পারেন। ধরে নেন আপনি অন্যের জন্য কাজ করেন, অন্যের জন্য প্রচুর দৌড়াদৌড়ি করেন, অন্যের জন্য খাটেন, এগুলোও কিন্তু ওই দ্বাদশে মঙ্গলের কারণে এই ধরনের পরিস্থিতি তৈরি হয়। আবার ধরে নেন আপনার বৃহস্পতি দ্বাদশে আছে, বৃহস্পতি দ্বাদশে থাকলে কি হবে, আপনি মানুষকে জ্ঞান দেবেন, মানে ব্যয় করতে হবে আপনার। বৃহস্পতি ব্যয়ের কারক, তাহলে ব্যয় করছেন আপনি মানুষের জন্য, ওই জ্ঞান ব্যয় করে দিচ্ছেন, জ্ঞান করছেন। কিন্তু বৃহস্পতি আর মঙ্গলের ভিতর পার্থক্য হচ্ছে, বৃহস্পতির জ্ঞান দিয়ে দিলে তো আর কমে যায় না, আরও সমৃদ্ধ হয়ে যায়। আর মঙ্গলেরটা দিলে সেটা পরিস্থিতির উপর নির্ভর করে যে সেটা দিলে কমবে না বাড়বে, পার্থক্য এখানে। এই জন্য দ্বাদশের বৃহস্পতি যতটা ভালো, দ্বাদশের মঙ্গল অতটা ভালো না। বুঝতে পেরেছেন কিনা? তো আপনি যদি আপনার জীবনকে না জানেন, আপনার জীবনের লক্ষ্য কি, আপনাকে কি করতে হবে, আপনার কোন কোন ক্ষেত্রটা ভালো আছে, কি কি আপনার জন্ম থেকেই দিয়ে দেওয়া আছে, আর কি কি দেওয়ার নেই, কোনটা আপনাকে ভোগাতে পারে, সেইগুলো যদি আপনি আগেই জেনে ফেলেন, সেটা কি ভালো না? কি বলেন, সেটা ভালো কি না? তো এইটাই জ্যোতিষশাস্ত্র এই বিষয়টা নিয়ে আলোচনা করে, এবং এইটাই হচ্ছে জ্যোতিষশাস্ত্রের অপার শক্তি, যা অন্য কোনো শাস্ত্র অগ্রিম ব্যাখ্যা করতে পারে না। আর এই কারণে এই শাস্ত্রকে অনেকে ভয় পায়। অনেকেই মনে করে যে যা বিয়ে করব, আচ্ছা করে ফেলি, সে পরে যাওয়াই হবে, করে ফেলি যাওয়াই হবে, সে পরে দেখা যাবে। মানে জীবনকে লটারি বানিয়ে ফেলে, জীবন তার লটারি। পরে যখন খারাপ হয় তখন গোপনে বলে যে এরকম হয়েছে, কি করব, মানে তখন নমনীয় হয়ে যায়। কিন্তু এর আগে ভেবেছে কি, পেয়েছি একটা সুযোগ, চুরি করে, মানে চুরির সুযোগ তো মানুষকে চোর বানায়, তো চুরি করে করে ফেলে, সম্পর্ক করে ফেলে, করে অবাক করে দেবো সবাইকে, বিশ্বকে দেখিয়ে দেবো, পৃথিবীকে দেখিয়ে দেবো যে আমি এক অবাক কাণ্ড ঘটিয়ে ফেলেছি এবং আমি কতটা সফল, এরকম নানান কিছু সে মনে করে। কিন্তু যখন দেখে যে ধরা খেয়ে বসে আছে, তখন ভাবে যে না, আমি তো আসলে মূর্খ, আমি তো জিততে পারলাম না। তখন সে এই ধরনের শাস্ত্রের শরণাপন্ন হয়, তাই না? এরকম হয়। এখন এর জীবন কিন্তু ভালো হতে পারতো, কিন্তু এর ভিতরে যে লোভ রয়েছে, ধূর্ততা রয়েছে, সেই কারণেই কিন্তু ভালো করতে পারলো না।
এই রকম ওর জীবনে এরকম সুযোগ এসেছে, কিন্তু সেটা সে কাজে লাগাতে পারেনি। তার মানে কি হলো? তার লোভ ওর তার ভিতরে আছে কি না? আমরা কাউকে একটা ভালো জিনিস দেব, কাউকে প্রাপ্তি যা মানে যা তার পাওয়ার যোগ্য, তার চাইতে যখন তাকে আমরা বেশি দিতে যাই, আমরা তাকে কিন্তু একটু চেক করি, টেস্ট করি। তো ঐশ্বরিক শক্তিও এরকমই করে। কেউ যদি অনেক কিছু পাওয়ার যোগ্য থাকে, তাকে নানানভাবে টেস্ট করে, যে দেখি তো একে একটা সুযোগ দিয়ে কি করে। যদি দেখে যে না, এরকম না, তখন যেটা দেওয়ার কথা সেটা তো দেয়, সাথে ডাবল দিয়ে দিতে পারে বা বেশি দিতে পারে, বা মানে ওই ভান্ডার উন্মুক্ত করে দিতে পারে তার জন্য। আর যাকে দেখে যে না, এ তো এটা যোগ্য না, তখন তাকে কি করে, একটু দেখায়, নাকের গোড়া দিয়ে নিয়ে চলে যায়, চোখের সামনে দিয়ে নিয়ে চলে যায়, দেখায়। এবং এমনভাবে পরিস্থিতি তৈরি করে যে ওই জিনিসটা সে পেতে পারতো, কিন্তু তারই ভুলের কারণে সে ওইটা পেল না। এমনভাবে পরিস্থিতিটা ক্রিয়েট করা থাকে। তো আমি বোঝাতে চাচ্ছি যে যদি কারোর মনে দোষ থাকে, প্রবলেম থাকে, তাহলে সে ওইটা পেতে পারে না। আপনার জন্মছক যদি আপনাকে এই নির্দেশ দেয় যে আপনি জীবনে এই পাবেন, এবং আপনাকে কিন্তু তাহলে ওইভাবে তৈরিও হতে হবে। কারণ আপনি ওইভাবে তৈরিই হলেন না, কিন্তু আপনি ভাবলেন যে না, আমি এগুলো পেয়ে যাব। সম্ভব? কখনো সম্ভব না। ওইগুলো আপনি পাবেন বটে, কিন্তু পেয়ে অবশ্যই হারাবেন, এবং তার জন্য অনুতাপ করবেন আজীবন, আজীবন অনুতাপ করবেন। আমি জ্যোতিষশাস্ত্রের অপার শক্তি আপনাদের মনে হয় কিছুটা হলেও বোঝাতে পেরেছি, যে জ্যোতিষশাস্ত্র হচ্ছে এমন একটা বিদ্যা যা সবাই ধারণ করার যোগ্য না। এই বিদ্যাকে যে ধারণ করবে, তাকে এমন হতে হবে যে স্বাভাবিক মানুষ সে থাকবে, একই সাথে সে আবার ওই ধরনের বিষয়টাও তার ভিতরে ধারণ করবে, প্রতিনিয়ত তাকে সমৃদ্ধ করবে, কিন্তু তার ভিতরে কোনো অহংকার থাকা চলবে না। অহংকার থাকলে এই জ্ঞানের সমৃদ্ধি কোনো দিন হবে না। তাকে থাকতে হবে আধ্যাত্মিক পথে। এরকম নানান বিষয় রয়েছে। এই জন্য আমি আপনাদেরকে বলি যে আপনারা আপনাদের ভাগ্যকে জানুন, আপনাদের ভবিষ্যৎ কোন দিকে, আপনারা আসলে কি কারণে জন্মেছেন, আপনাদের জীবনে কি কি দিয়ে দেওয়া আছে আর কি কি দেওয়া নেই, কি কারণে আপনাদের জীবনের এই অবস্থা, এইটার ব্যাখ্যা যদি না জেনে মারা যান, তাহলে জীবন অতৃপ্ত থেকে যাবে মনে হয়। এটা আমি মনে করি। অনেকে তো আবার মানে অন্ধ হয়ে চলতে চাই, যখন দেখে যে আমার সময়টা ভালো যাচ্ছে, এই অন্ধ থেকেই সময় ভালো যাচ্ছে, তাহলে অন্ধই থাকি, এরকম আছে। কিন্তু ম্যাক্সিমাম মানুষ হচ্ছে এই টাইপের, যে অন্ধ, আমি অন্ধ, মানে কিছুই জানি না, অ্যাস্ট্রোলজি বা কোনো ভাগ্যটা কোনো কিছু বিশ্বাস করি না, সময় খুব ভালোর দিকে যাচ্ছে। আমাকে তো অনেকেই বলেও এক সময়, যা আমি এগুলো বিশ্বাসই করতাম না, কিন্তু পরে দেখলাম যখন সব একজনের কাছে গেলাম, সব বলে দিচ্ছে, তখন বুঝলাম যে না, জিনিসটা তো সত্যই আসলে, তাহলে তো আমিই মূর্খ ছিলাম। এগুলো আগে জানলে তো আমার এরকম হতো না। এইটা এরকম আর কি। আপনি যখন দেখছেন যে আমার সব ভালো যাচ্ছে, আমি তো ঈশ্বরকেও তোয়াক্কা করি না, আমার সব এমনিই ভালো যাচ্ছে, কিসের সৃষ্টিকর্তা, কিসের কি, বিশ্বাস করে না কোনো কিছুই, কোনো কিছুর প্রতি তার কোনো ই নাই। কিন্তু যখনই তার সময় খারাপ যাওয়া শুরু করে, তখনই তার মনে হয় যে একটু বোধ বুদ্ধির উদয় হয়। তা আমরা আমাদের বুদ্ধিকে কখন জাগ্রত করি? মনে করেন আপনার কাছে একটা লাথি মেরেই একটা দরজা ভেঙে দেওয়ার শক্তি আছে, এক লাথিতে এই দরজা ভেঙে খান হয়ে যাবে। আবার আপনার কাছে ওই চাবিও আছে, ওখানে তালা ঝোলানো আছে দরজায়। এখন একটা পুরানো বাড়ি, ধরে নেন আপনি একজন পুলিশ, আপনাকে ওই দরজাটা খুলতে হবে, আপনার কাছে চাবি আছে, আবার এক লাথি মারলেই দরজা ভেঙে যাবে, কি করবেন আপনি? এটা কিন্তু একটা সিদ্ধান্ত। কেউ এক লাথি মেরে ভেঙে দিবে, তো ও আর কি খুলবো, মানে ইগনোর করা, ওর কোনো মূল্যায়নই করলো না। এই শক্তি, এই শক্তি হচ্ছে ধ্বংস করে। আর যদি এটা তার সামর্থ্য হয়ে থাকতো, তাহলে সে অবশ্যই চাবি দিয়ে খুলতো। শক্তি সামর্থ্যের পার্থক্য দেখেন, তার ভিতরে শক্তিও আছে, সামর্থ্যও আছে তার কাছে, তো সে শক্তির প্রয়োগ করলো আগে। এখন দেখা যাচ্ছে একটা লাথি মারলো, দুইটা লাথি মারলো, দরজা কোনোভাবেই খোলে না, শক্তি প্রয়োগ করলো সে আগে, খুললো না যখন, তখন কিন্তু সে তার সামর্থ্যের প্রয়োগটা করে, অর্থাৎ তার চাবি দিয়ে সে খোলে। তা চাবি দিয়েই যদি সে আগে খুলতো, তাহলে এটা তার বুদ্ধির প্রয়োগ হতো। তো মানুষ শক্তির প্রয়োগটা সবসময় আগে করে, বুদ্ধির প্রয়োগটা পরে করে, আর বিবেচনা বোধ তো করেই না। জ্ঞানের প্রয়োগ তো পরের কথা, প্রজ্ঞা তো পরের কথা। বুঝতে পারলেন কি না? মানুষ শক্তির প্রয়োগ আগে করে, এটাই তো তোর মূর্খতা। মানুষ কি বলে, বুদ্ধি যার বল তার, অর্থাৎ বুদ্ধির প্রয়োগ আপনি আগে করবেন। আপনি আপনার জন্মছককে খেয়াল করবেন, আপনার বুদ্ধির ক্ষেত্র শক্তিশালী না শক্তির ক্ষেত্র শক্তিশালী। যদি আপনি এটা বুঝে যান যে আপনাকে সামর্থ্য অর্জন করতে হবে না শক্তি অর্জন করতে হবে, এগুলো কি জানার প্রয়োজন নেই? জ্ঞান অর্জন করতে হবে, জ্ঞান কতটুকু দেওয়া আছে, জ্ঞান আপনাকে আকর্ষণ করে না আপনি জ্ঞানকে আকর্ষণ করেন, কোন জিনিস আছে যা আপনি অটোমেটিক্যালি পাবেন, আর কোন জিনিস আছে যা আপনাকে অর্জন করার জন্য সংঘর্ষ করতে হবে, এটা কি জানার প্রয়োজন নেই?
বিবাহ কবে করা উচিত, কার সাথে করা উচিত, আর করা উচিত কি না, এই রকম প্রশ্নের উত্তর কি জানা দরকার না? খুব দরকার এগুলো জানা। এইগুলো যদি না জেনে জীবনের পথে এগোন, তাহলে ওই যে অন্য সবার আশপাশে আপনি যাদেরকে দেখছেন ওদেরই মতো পরিণতি আপনারও হতে যাচ্ছে। এই জন্য মূর্খ মানুষের মতো সিদ্ধান্ত না নিয়ে সঠিক সিদ্ধান্ত নিতে শেখেন। আপনি একবারই জন্মেছেন এবং এই যে মারা যাবেন, এই যে কর্মফল, এই কর্মফলই পরবর্তী জন্মে আপনাকে নির্দেশ দেবে যে আপনি কোথায় জন্মাবেন। কারণ আপনার তো মনে হয় না যে এই জন্মে আপনি উদ্ধার হয়ে যাবেন, এরপরে আর আবার জন্মাতে হবে, এটা তো বুঝছেন। এবং মানুষ হয়ে জন্মাবেন কি না সেটা নিয়ে কিন্তু যথেষ্ট সন্দেহ তৈরি হয়ে গেল, যে সামনের জন্মে আমি আর মানুষ হয়ে জন্মাতে পারবো কি না। তাই আমি আপনাকে বোঝাতে চাচ্ছি যে আপনি যা কিছু পেয়ে বসেছেন অলরেডি, এটা কিন্তু আপনার এর আগের পূর্বপুরুষের আপনার নানান কিছু সমষ্টি হয়ে আপনি আজকে এই মানুষ হিসেবে জন্মাতে পেরেছেন। কিন্তু সেই মানুষ হিসেবে জন্মানোর পরে যদি সেটাকে ধ্বংস করে দেন, সেইটা আর পরবর্তীতে মানুষ হয়েই জন্মাবেন কি না সেইটা নিয়েই আপনার কোয়েশ্চেন হয়ে যায়, তাহলে আপনি কুলাঙ্গার ছাড়া কী হতে পারেন বলেন? আমি আপনাকে ডাইরেক্ট বললাম, আপনি কুলাঙ্গা ছাড়া কী হতে পারেন? যা আপনি পূর্বপুরুষ, আপনার সাধনা, পূর্বজন্মের সকল কিছু দিয়ে আপনি একটা মানুষের জন্ম পেয়েছেন, সেইখানে এসে আপনি সেটা তো ধরে রাখেনইনি, বরং সেটাকে ধ্বংস করে দিয়েছেন, দিয়ে পরবর্তীতে আর মানুষ জন্ম পাবেন কি না সেটা নিয়ে আপনার সন্দেহ তৈরি হয়ে গেছে। সামর্থ্য, শক্তি সব কিছু হারিয়ে ফেলেছেন, ফেলে এইরকম একটা পরিণতিতে এসে পৌঁছেছেন। তাহলে এটা কুলাঙ্গা ছাড়া কী হতে পারে? আমি আপনাকে বোঝাতে যাচ্ছি, আপনি আপনার জীবনকে জানুন এবং জীবনের সঠিক পথকে অবশ্যই খুঁজে বের করে সেদিকে এগিয়ে যান। মেডিটেশন করুন, ঈশ্বরের এনার্জি নিজের ভিতরে নেওয়ার চেষ্টা করুন, আপনি অবশ্যই সঠিক পথ পেয়ে যাবেন। যদি কারো সাথে এনার্জি থাকে, ঐশ্বরিক এনার্জি থাকে, তাহলে তার কোনো গাইডলাইন প্রয়োজন নেই। ঐশ্বরিক শক্তি অটোমেটিক্যালি তাকে গাইড দিয়ে থাকে, অটোমেটিক্যালি, তার কিছুই করতে হবে না। সেই ক্ষেত্রে জ্যোতিষশাস্ত্র তার কাছে তুচ্ছ বিষয়, জ্যোতিষশাস্ত্র তুচ্ছ তার কাছে, এরকম একটা মহান জ্ঞানও তার কাছে তুচ্ছ হয়ে গেল। বুঝতে পেরেছেন অবস্থা? অর্থাৎ যখন ঐশ্বরিক এনার্জি আপনাকে হেল্প করে, তখন ওইটা সবার বড় জ্ঞান, যার কারণে ওই জ্ঞানের প্রভাবে আপনাকে কোনো পথ নির্দেশ কোনো কিছু থেকে আর নেওয়ার প্রয়োজন নেই। সে অটোমেটিক্যালি আপনাকে বিভিন্ন পরিস্থিতি দ্বারা গাইড করে। এটাই ভালো লাগার বিষয়। তখন আপনি জ্যোতিষশাস্ত্রকে ইগনোর করতে পারেন, তখন জ্যোতিষশাস্ত্র মানে আপনার কোনো হেল্পে কাজে আসছে না, আপনি বরং জ্যোতিষশাস্ত্রকে হেল্প করতে পারেন। তখন বিভিন্ন রকমের জ্ঞান বা বিভিন্ন রকমের সংশোধনী এই সমস্ত দিয়ে আপনি হেল্প করতে পারেন, তাকে আরও করতে পারেন, সমৃদ্ধ করতে পারেন। তাহলে নিশ্চয়ই আপনি বুঝেছেন যে জ্যোতিষশাস্ত্রের হেল্প আপনি নেবেন নাকি আপনিই স্বয়ং জ্যোতিষশাস্ত্রকে হেল্প করবেন, এই সিদ্ধান্ত আপনার। যাই হোক, আমি জ্যোতিষশাস্ত্রের শক্তি, সামর্থ্য এবং মানুষের জীবনে কীভাবে উপকার আসতে পারে, কীভাবে পথ নির্দেশ দিতে পারে, এই বিষয়ে এতক্ষণ ধরে আলোচনা করলাম। যারা শেষ পর্যন্ত শুনেছেন তাদের এই বিষয়ে জানার আসলেই আগ্রহ আছে এবং ধৈর্য আছে, আমি এটা বিশ্বাস করি। আপনারা যদি কোনো কিছু শিখে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট করবেন, এবং কোনো গুরুত্বপূর্ণ বিষয় যদি এতক্ষণ আলোচনার ভিতরেও না এসে থাকে বা ওই বিষয় নিয়ে আলোচনা করলে আপনি সন্তুষ্ট হতেন বা সবার কল্যাণ হতো, এরকম বিষয় যদি থেকে থাকে অবশ্যই কমেন্ট করবেন, আমি সামনে এই বিষয় নিয়ে আলোচনা করার চেষ্টা করব। আজ এই পর্যন্তই রাখবো, সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।